হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে ক্লাস 8-এর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশের চেঞ্জিং সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে নেগেটিভ করানোটা দেখিয়েছিলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভগুলো, কেমন? তো আজকে তোমরা দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য তোমরা কীভাবে তৈরি করবে তার কিছু রুলস দেওয়া আছে, তো ওগুলো ভালো করে খেয়াল করো, তারপরে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, লেট আস স্টার্ট। আমরা শুরু করি। দেখো, চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। প্রশ্ন, কাউকে প্রশ্ন করতে গেলে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি। ওই রুলসগুলো কি দেখো। রুল 1 প্রথমে দিয়েছি, রুল 1। আচ্ছা, রুল 1 হচ্ছে, যখন তুমি দেখবে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন সে অক্সিলিয়ারি ভার্বটিকে সামনে এনে দেবে, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে সেন্টেন্সটি যে প্রদত্ত প্রশ্নটি সেটি কি নেগেটিভে আছে নাকি অ্যাফার্মেটিভ আছে সেটি দেখতে হবে। আচ্ছা, যদি নেগেটিভে থাকে তাহলে তুমি সামনে নট দেওয়া লাগবে না, আর যদি অ্যাফার্মেটিভ থাকবে তাহলে নট দিয়ে আনতে হবে। কীরকম দেখো, যদি বলি শি ইজ প্লেয়িং নাও, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব দেখা যাচ্ছে, শি ইজ প্লেয়িং নাও। তো এটাকে আমি যদি ইন্টারোগেটিভ করি তাহলে এই অক্সিলিয়ারি ইজকে সামনে আনবে, কেমন? আর দেখবে স্টেটমেন্টে নট আছে কিনা। তো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে নট নাই, তাহলে নট তোমাকে অক্সিলিয়ারির সঙ্গে দিতে হবে। তাহলে ইজেন্ট শি প্লেইং নাও, এবং সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন মার্কস, অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে, নাহলে আমরা আনসারটা কেটে দিব, কারণ হচ্ছে এটা রং আনসার হবে। কোশ্চেন মার্ক না থাকলে এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটি বোঝা যাবে না। ওকে, তাহলে তোমাকে কী করতে হবে, রুল 1-এ দিচ্ছি আমি, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোতে গুলোকে ইন্টারোগেট করতে হলে অক্সিলিয়ারিকে সামনে আনবে, সেই সাথে দেখবে কোশ্চেনটি স্টেটমেন্টটিতে নট আছে কিনা। নট যদি না থাকে তাহলে নট দিতে হবে, আর না থাকলে নটটা না থাকলে দিতে হবে, থাকলে উইথড্র করতে হবে। তাহলে আরেকটা দেখো, যেখানে নট যুক্ত করে আমি দিচ্ছি একটা কোশ্চেন, শি ইজ নট প্লেয়িং নাও। আচ্ছা, এখানে এ নট কিন্তু আমার কোশ্চেনে বা স্টেটমেন্টের প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে, তাই আমি নটটাকে উত্তরে দেব না। তাহলে আমি কীভাবে ইন্টারোগেটিভ করবো, তাহলে অক্সিলিয়ারি কিন্তু আগের নিয়মে সামনে আসবে, তাহলে নটটা ক্যান্সেল হবে, কারণ হচ্ছে নট কোশ্চেনে থাকলে উত্তরে দেওয়া যাবে না। তাহলে ইজ শি প্লেয়িং নাও, একদম সহজ। তাহলে প্রথমে অক্সিলিয়ারিকে সামনে এনে দিতে হবে, তার সঙ্গে নট আছে কিনা দেখতে হবে। নট যদি না থাকে তাহলে নট অক্সিলিয়ারির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, একসঙ্গে যুক্ত করে দিতে হবে। আর যদি না থাকে, থাকে, তাহলে এটা ক্যান্সেল করে শুধু অক্সিলিয়ারি দিতে হবে, আর বাকি অংশ দিয়ে শেষে কোশ্চেন মার্ক দিলে আনসারটি হয়ে যাবে। তো ইন্টারোগেটিভের প্রথম রুল তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এর পরবর্তী রুলটা দেখো, রুল 2। রুল 2 হচ্ছে উইদাউট অক্সিলিয়ারি। কেমন? যখন কোনো অক্সিলিয়ারি তোমার প্রদত্ত প্রশ্নে থাকবেন তখন তুমি কিভাবে ইন্টারোগেটিভ করবে। আচ্ছা, রুল 2, মনে করে কোশ্চেনটা হলো দে প্লে নাও, কেমন? তাহলে এই যে প্রশ্ন, এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি নাই, এতে স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, দে প্লে নাও। তাহলে এই জাতীয় কোশ্চেনগুলোকে তুমি কীভাবে ইন্টারোগেটিভ করবে, স্টেটমেন্টগুলোকে, সেখানে টেন্স অনুসারে ডু, ডাজ বা ডিডকে আনতে হবে, কেমন? পার্সন অনুসারে এবং টেন্স অনুসারে ডু, ডাজ, ডিডকে আনবে। তো দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে আমার একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লাইন, আর সাবজেক্ট এখানে দে, থার্ড পার্সন প্লুরাল। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আমি এখানে ডুকে অক্সিলিয়ারি করে আনবো। আর নটের ব্যাপারটা কিন্তু আগের মতোই, নট যদি না থাকে তাহলে তোমাকে কোশ্চেন দিতে হবে, তার মানে এখানে নাই। তাহলে এখানে ডোন্ট চলে আসলো, ডোন্ট দে প্লে নাও, শেষে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, কেমন? তাহলে ডোন্ট দে প্লে নাও, তাহলে ডোন্ট দে প্লে নাও, এই ডুটা কোথেকে আসলো? এই ডু অক্সিলিয়ারিটা আমার টেন্স অনুসারে যেহেতু প্রেজেন্ট টেন্সের লাইন, কেমন, তার জন্য আমি এখানে ডু অক্সিলিয়ারি তৈরি করে এনেছি এবং সে সঙ্গে নট যুক্ত করেছি, যেহেতু আমার কোশ্চেনে কিন্তু নট নাই। ওকে, তাই জন্য এখানে নট দিতে হবে। আর যদি নট থাকে তাহলে কিন্তু উইথড্র করতে হবে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। আচ্ছা, তো আমি নট না থাকা আরেকটা লাইন দেখাতে পারি, যেমন মনে করো সেম লাইন যদি রাখি, নট যুক্ত করে দে ডু নট, দেখো
দে ডু নট প্লে নাও, কেমন? তাহলে ডু নট, তাহলে নট কিন্তু এখানে অলরেডি আছে, ডু অক্সিলারি দেখা যাচ্ছে, তাহলে সেটা কি হবে? ডু দে, ওই নটটা উইথড্র হবে, ডু দে প্লে নাও এবং কোশ্চেন মার্ক, বুঝা গেল? কেমন? তাহলে ডু দে প্লে নাও। তাহলে বুঝতে পারলে কি করে তোমরা অক্সিলারি ভার্ব না থাকলে, এই যে এটাতে দেখো কোশ্চেন আনসার ডু ডাজ ডিড আনতে হয়। আচ্ছা, আমি পাস্ট টেন্সের একটা দেখা এক্সাম্পল আর একটু ক্লিয়ার হবে। পাস্ট টেন্স, অতীতকালের একটা উদাহরণ দেখো। দে এট রাইস, ওকে। দেখো এই যে প্রিন্সিপাল ভার্ব এইট, ইট, এইট, ইটেন, তাহলে পাস্ট ফর্মে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের লাইন। তাহলে এটিকে আমি কীভাবে ইন্টারোগেটিভ করবো একটু খেয়াল করে ভালো করে। যেমন মনে করো যেহেতু পাস্ট টেন্স দেওয়া আছে, তো এখানে ডিডকে তুমি অক্সিলিয়ারি করে আনতে হবে, ডিড। তাহলে প্রথমে আমি ডিডকে নিয়ে আসলাম, যেহেতু পাস্ট টেন্সের ভার্ব। আর নটের ব্যাপারটা কিন্তু সবসময় একই রকম থাকবে, নট না থাকলে কিন্তু নট দিতে হবে, তার মানে নট এখানে নাই, তাহলে নট অক্সিলিয়ারির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, ডিডেন্ট। তাহলে ডিডেন্ট এরপরে বাকিটা যোগ করো, দে সাবজেক্ট দিলাম। আর যখন আমি ডিড ইউজ করব, এই প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে বা বেস ফর্মে চলে আসবে। তাহলে কী হবে? ডিডেন্ট দে ইট, ডিডেন্ট দে ইট রাইস, এবং সে সাথে আগের মতো কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে এটা ইন্টারোগেটিভ স্টেটমেন্ট হবেই না। তাহলে ডিডেন্ট দে ইট রাইস, তাহলে কী করতে হবে? পাস্ট টেন্স থাকলে ডিড আনতে হবে, আর পাস্ট ফর্মের যে ভার্বটি থাকবে প্রিন্সিপাল ভার্ব, তাকে নিয়ে আসতে হবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে, এরকম সবগুলো ভার্বকে আনতে হবে, তাহলে তোমার ইন্টারোগেটিভটা হবে, স্টেটমেন্টটা হবে, কেমন? ইন্টারোগেটিভ স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম রুল 2টা কী করে ইন্টারোগেটিভ করবে। এরপর দেখো রুল 3। আচ্ছা, রুল 3 হলো, আচ্ছা এভরি, মনে করো এভরিযুক্ত লাইনগুলো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। আচ্ছা, তাহলে এভরিবডি যুক্ত বা এভরি ওয়ান যুক্ত বাক্যগুলোকে আমরা নেগেটিভ করার জন্য একটি নিয়ম ফলো করি, সেটা হলো হু ডাজেন্ট দিয়ে করবে, কেমন? হু ডাজ নট বা ডাজেন্ট, ডাজ নটকে লিখলে ডাজ নট লিখলে আলাদা আলাদা, আর যদি এভাবে লিখতে পারো ডাজেন্ট অ্যান্ড কমাটি, এভাবে লেখা যায়, এটাকে আমরা বলি ইংলিশে শর্ট ফর্ম বা কন্ট্রাক্ট ফর্ম, কেমন? তো যে কোনো একটি ফলো করতে পারো, হু ডাজেন্ট আলাদা আলাদা, আর হু ডাজেন্ট, ডাজ নট বা ডাজেন্ট, কেমন? আলাদা আলাদা থেকে যে কোনো একটি ইউজ করতে পারবো। তাহলে হু ডাজ নট বা ডাজেন্ট, এখানে যখন ভার্বটা বসবে, যেহেতু আমি ডাজ ইউজ করেছি, তাহলে এখানে এই অ্যাসটা আর তখন থাকবে না, তাহলে কী হবে? হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, কোশ্চেন মার্ক দিয়ে দাও, কেমন? হু ডাজ নট বা ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। তাহলে এভরি ওয়ান বা এভরি বডি যুক্ত বাক্যগুলোকে যখন তুমি ইন্টারোগেটিভ করবে, তখন হু ডাজেন্ট দিয়ে, হু ডাজেন্ট বা হু ডাজ নট দিয়ে ইন্টারোগেটিভের আনসার শুরু করবে, কেমন? এরপরে বাকি অংশ যুক্ত হবে, আর যদি ইয়ে থাকে, অ্যাস থাকে, তখন তো অ্যাসটা মেন ভার্বের সঙ্গে অ্যাসটা উঠে যাবে, কেমন? তারপরে বাকি অংশ যুক্ত হয়ে শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, তাহলে তোমার ইন্টারোগেটিভের আনসারটি হবে, ওকে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা রুল 4-এ। রুল 4টা দেখো, রুল 4। আচ্ছা, যখন আমরা দেখি অনেক স্টেটমেন্টে, সার্টিফ স্টেটমেন্টে নোবডি থাকে, নোবডি নান, কেমন? নান বা নোবডি থাকে, খেয়াল করো, নোবডি বা নান থাকলে, নোবডি বা নান থাকলে এই রুলটা ফলো করতে হবে। আচ্ছা, নান বা নোবডি কল্ড মি, কেউ আমাকে ডাকেনি বা ফোন করেনি, কল্ড। তাহলে নোবডি বা নান থেকে যে কোনো একটা পরীক্ষা থাকতে পারে, আমি দুইটা ইউজ করছি তোমাদেরকে একসাথে বোঝানোর জন্য, অবলিক দিয়েছি, কেমন? নোবডি বা নান কল্ড মি। তাহলে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র এখানে খেয়াল করবে নোবডির এখানে কিন্তু একটা নো আছে, নো বলতে এখানে নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে, কিন্তু তার নো থাকুক, নট থাকুক, নেভার থাকুক, এগুলো কিন্তু নেগেটিভ অর্থ বহন করে, কেমন? তাহলে
যেহেতু এখানে একটা নেগেটিভ সেন্স আছে, কেমন, তাই জন্য কিন্তু এখানে আনসারের নট আসবে না, এখানে জাস্ট হু যোগ করে তুমি এটাকে ইন্টারোগেটিভ করে দিতে পারো। কীরকম আনসারটা দেখো, হু, এই দুইটা থাকলে উড্র হবে, তার পরিবর্তে হু যুক্ত হবে, আর বাকি অংশ যোগ করে দিলে হবে হু কল্ড মি, হু কল্ড মি কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে হু কল্ড মি, তাহলে শুধুমাত্র নোবডি বা নান তুলে দিয়ে হু যুক্ত করে বাকি অংশ যতটুকু থাকে ততটুকু অ্যাড করে দিলে কিন্তু তোমার আনসারটি হয়ে, ইন্টারোগেটিভ আনসারটি হয়ে যাবে। কেমন, তাহলে এটা খুব সহজে বুঝতে পারলে এখানে হু ডাজেন্টের প্রয়োজন নাই, জাস্ট হু যোগ করবে, হু যুক্ত করে বাকি অংশ অ্যাড করে দিলে হবে, একদম সহজ এটি। কেমন, আচ্ছা, এর পরবর্তী অংশ দেখো, রুল আরেকটা 5কে আমরা ফলো করতে পারি, দেখো। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে দেয়ার যুক্ত কিছু লাইন থাকে, দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল, একটা লাইন দেখো, কেমন। আচ্ছা, দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল, এটা অর্থ হচ্ছে এই আইনের কোনো ব্যবহার নাই। দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল, এটার বাংলা অর্থ হচ্ছে এই আইনের কোনো ব্যবহার নাই। তাহলে অক্সিলিয়ারি ভার্বকে সামনে এনে দেয়ারকে তার পেছনে নিয়ে আমরা বাকি অংশ অ্যাড করে দিলেই আমাদের আনসার হবে। তাহলে অক্সিলিয়ারিকে সামনে দিচ্ছি, ইজ দেয়ার, আচ্ছা নো, যে নো কিন্তু একটাই বলেছি নেগেটিভ, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ আনতে হবে, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি ইউজ অফ দ্য ল, শেষে কী দিব, কোশ্চেন মার্ক দিব। তাহলে আমি অক্সিলিয়ারিকে আগের মতো নিয়ে এসেছি, যেহেতু অক্সিলিয়ারি কোশ্চেনে আছে, থাকলে আনতে হবে প্রথমে। তাহলে ইজ দেয়ার এনি ইউজ, নোকে এনি করেছি, অফ দ্য ল, শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক অবশ্যই তোমাকে দিতে হবে, নাহলে এটা আনসারটি হবে না। আচ্ছা, এটির কিন্তু আরেকটা উপায়ে এটিকে আমরা আনসার করতে পারি, খেয়াল করো, অর দিয়ে, হোয়াট ইউজ করে, হোয়াটের পরে ইউজ দিতে হবে, হোয়াট ইজ দ্য ইউজ, এখানে কিন্তু আর্টিকেল দিয়ে নতুন করে যুক্ত করতে, যদি তুমি হোয়াট দিয়ে আনসারটা লিখো, এইভাবে যদি করো, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল, এই আরেকটি আনসার দিলাম অর দিয়ে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল, কেমন, এই আইনের ব্যবহার কি। তাহলে হোয়াট দিয়ে করলে এখানে একটা দি কিন্তু অবশ্যই আনতে হবে, যদিও তোমার কোশ্চেনে কিন্তু দি নাই, তারপরে কিন্তু দি তোমাকে আর্টিকেল এখানে দি ইউজ করতে হবে, কারণ এটা লাইনের প্রয়োজনে আমরা অনেক কিছু ব্যবহার করি। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ইন্টারোগেটিভ করার নিয়মগুলো বুঝতে পারলে। তো এখন আমি কিছু তোমাদের ইম্পারেটিভ দেখাতে পারি, দেখো ইম্পারেটিভের পরিবর্তন, দেখো দেখো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ওকে, দেখো আমরা জানি ইম্পারেটিভ মানে হচ্ছে যে আদেশ, অনুরোধ, প্রস্তাব, এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ হিসাবে ইউজ করি, কেমন। আচ্ছা, এরপরে দেখো আমরা এগুলোকে কি করে চেঞ্জ করব, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, কেমন। ওকে, প্রথম রুলটা যেটা দিচ্ছি সেটা হলো যে যদি তোমার কোশ্চেনটি সেকেন্ড পার্সনে থাকে, তখন তার জন্য একটা নির্দিষ্ট রুল আছে, এটা কী করে করবে, দেখো সেকেন্ড পার্সন ইউ, যদি বলি ইউ মাস্ট obey the teachers, come on, you must obey the teachers, খেয়াল করো সেকেন্ড পার্সন ইউ যদি থাকে তাহলে আনসার বা ইম্পারেটিভ করার সময় ওবে দ্য টিচার্স মানে ভার্ব, এই যে তোমার প্রিন্সিপাল ভার্ব থাকবে, এই প্রিন্সিপাল ভার্ব থেকেই পরবর্তী অংশ অ্যাড করে দিলে কিন্তু ইম্পারেটিভ হয়ে যাবে। খেয়াল করো, ইউ মাস্ট ওবে দ্য টিচার্স, তাহলে আনসার লিখছি আমি ওবে দ্য টিচার্স, ওবে দ্য টিচার্স, এই আমার আনসার শেষ। তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে আমি কি লাইন শুরু করলাম ওখান থেকে, আর বাকি ইউ এবং মাস্ট কিন্তু উইথড্র হবে, তার মানে উঠে যাবে, কেমন। তাহলে ইউ মাস্ট ওবে দ্য টিচার্সকে ইম্পারেটিভ কীভাবে করলাম, ওবে দ্য টিচার্স। ওকে, এরপরে দেখো যখন এটি মনে করে এটি কিন্তু অ্যাফার্মেটিভে দেওয়া আছে, অ্যাসার্টিভ বাক্যটি অ্যাফার্মেটিভে দেওয়া আছে, বাট যখন নেগেটিভে থাকবে তখন তুমি কীভাবে করবে, কেমন। যেমন মনে করো আরেকটা লাইন দিচ্ছি আমি অ্যাসার্টিভের, ইউ শুড নট বা মাস্ট নট একই, ইউ শুড নট গো দেয়ার। ওকে, তাহলে কিন্তু সেকেন্ড পার্সনের রুলটা বলেছি আমি, সেকেন্ড পার্সন কিন্তু কোশ্চেনে আছে, খেয়াল রাখবে। এরপরে দেখো ইম্পারেটিভ করছি এটাকে,
আচ্ছা, তাহলে এখানে ডোন্ট দিয়ে তোমাকে লাইন শুরু করতে হবে, ডোন্ট গো দেয়ার। যখন তুমি দেখবে নট আছে কোশ্চেনে, তখন ডোন্ট দিয়ে কিন্তু ইম্পারেটিভ করতে হবে। খেয়াল করো ভালো করে, যখন অ্যাফার্মেটিভ ছিল জাস্ট ভার্ব থেকে শেষ পর্যন্ত আনসার লিখে দিলে হবে, কেমন? আর এইখানে যখন নট থাকবে তখন ডোন্ট দিয়ে বাকি অংশ দিতে হবে, বাকি অংশ গো এবং দেয়ার বাকি পরবর্তী অংশ, কেমন? ভার্ব নটের পরবর্তী অংশ ভার্ব থেকে শেষ পর্যন্ত। ওকে, তাহলে তোমরা রুল 1টা বুঝতে পারলে। যখন সেকেন্ড পারসন সাবজেক্ট হবে বাক্যের প্রদত্ত প্রশ্নে, তখন কিভাবে ইম্পারেটিভ করবে। ওকে, এরপরে দেখো রুল 2। রুল 2 দেখো, যখন ফার্স্ট পারসন থাকবে, দেখো যখন মনে করো যখন আই থাকবে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যখন থাকে, তখন এই রুলটি ফলো করতে হবে। খেয়াল করো, যদি বলি আই ওয়ান্ট টু ডু ইট, আচ্ছা, তখন কিন্তু ইম্পারেটিভ করার সময় লেট যুক্ত করে করতে হবে। লেট, এলইটি, লেট। লেট মানে হচ্ছে অনুমতি চাওয়া। তাহলে আই ওয়ান্ট টু ডু ইট, এটা আনসার হবে লেট মি ডু ইট। তাহলে আইকে তুমি অবজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে, কেমন? লেট মি ডু ইট। আচ্ছা, তাহলে যদি এটা আমি থার্ড পারসন দিয়ে করি, যদি বলে হি ওয়ান্টস টু গো, তাহলে এটা কিন্তু বলেছি রুলটা কিন্তু ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের জন্য। তাহলে এটা যদি এভাবে থাকে, তাহলে এখানেও লেট দিয়ে যুক্ত করতে হবে। লেট, হিকে অবজেক্টিভ ফর্মে আনবে, লেট হিম গো, হি ওয়ান্টস টু গো, লেট হিম গো। ওকে, তাহলে বোঝা গেল যে যখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকবে, তখন লেট যুক্ত করে তুমি কি ইম্পারেটিভ করতে হবে, কেমন? আর যদি এখানে যদি স্টেটমেন্টে যদি নট থাকে, নট, তাহলে এখানে লেট নট দিয়ে তোমাকে আনসার করতে হবে। যদি নট থাকে কোশ্চেনে, তখন লেট নট। ওকে, আর যদি নট না থাকে, তখন শুধু লেট। ওকে, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কেমন? এরপর চলে আসো রুল 3-তে। আচ্ছা, রুল 3টা হচ্ছে অনুরোধ বুঝালে, বা আমরা অনেক সময় কাউকে অনেক সময় অনুরোধ করে, রিকোয়েস্ট করি, ওই জাতীয় লাইনগুলি কীভাবে ইম্পারেটিভ হয় দেখো। আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি দ্য পেন। মনে করে একটি কোয়েশ্চেন দিলাম, আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি দ্য পেন, আমি অনুরোধ করছি আপনাকে কলমটি দেওয়ার জন্য। তাহলে এটিকে ইম্পারেটিভ করতে হলে প্লিজ, PLES, প্লিজ বা কাইন্ডলি। প্লিজ বা কাইন্ডলি প্রায় সেম শব্দ, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে প্লিজ, এখানে প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ যুক্ত করবে। তাহলে প্লিজ গিভ মি দ্য পেন, অথবা কাইন্ডলি, প্লিজের বদলে কাইন্ডলি ইউজ করতে পারি। অনুরোধ করছে, প্লিজ গিভ মি দ্য পেন, তাহলে এটি একটি ইম্পারেটিভ স্টেটমেন্ট হয়ে গেল, কেমন? তাহলে অ্যাসার্টিভে থাকবে আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি দ্য পেন। তুমি পরবর্তীতে মেন ভার্ব থেকে এর সাথে প্লিজ যুক্ত করে বাকি অংশ অ্যাড করলে তোমার ইম্পারেটিভ স্টেটমেন্টটা হয়ে যাবে, কেমন? আচ্ছা, আরেকটা রুল আছে দেখো, নেভারের নিয়মটা, রুল 4। রুল 4টা কি দেখো একটু, নেভারের লাইন। আচ্ছা, ইউ শুড নেভার ডু ইট অ্যাগেন। ইউ শুড নেভার ডু ইট অ্যাগেন, ডু ইট অ্যাগেন। তাহলে দেখো এই নেভার, আমরা এই নেভার এই অ্যাডভার্ব থেকে শুরু করে বাকি অংশ অ্যাড করলে কিন্তু ইম্পারেটিভ হয়ে যাবে। এটা আমাদের লাস্ট রুল দেখো। তাহলে আমি নেভারকে প্রথমে আনছি, নেভার ডু ইট অ্যাগেন। তাহলে কি করবে, নেভার থেকে বাকি অংশ যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমার আনসার হয়ে যাচ্ছে। তো ইউ শুড নেভার ডু ইট অ্যাগেন, বাংলা অর্থ হচ্ছে তুমি এটা কোনোদিন করা উচিত নয়। আর আনসারটা হচ্ছে নেভার ডু ইট অ্যাগেন। দিস ইজ ইম্পারেটিভ অর্ডার বোঝাচ্ছে, তো কখনও করবে না এটা, কেমন? তো ইউ শুড নেভার ডু ইট অ্যাগেনকে ইউ এবং শুডকে উইথড্র করে, কেমন? তাহলে তুমি নেভার থেকে পরবর্তী অংশ অ্যাড করে দিলে কিন্তু তোমার কী হবে, ইম্পারেটিভ স্টেটমেন্ট হয়ে যাবে। তো আজকে তোমরা বুঝতে পারলে দুইটার নিয়ম আমি করালাম। একটা হলো অ্যাসার্টিভ টু,
ইন্টারোগেটিভ, আরেকটা হলো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছ। আর আগামী ক্লাসে এক্সক্লেমেটরিজ এর পরিবর্তনগুলো একটু দেখাবো, তারপরে টোটাল চেঞ্জিং সেন্টেন্সগুলো আমাদের শেষ হবে। কেমন? তো আজকের পর্যন্ত তোমরা ভালো করে খেয়াল রাখো যে আমি কী কী রুলস করালাম। কেমন? আর এগুলো তোমাদের যে বই তোমরা যে ফলো করছো সেই বইগুলোর অনুশীলনীতে এক্সারসাইজগুলোতে অনেক ধরনের অনেক বেশি পরিমাণে উদাহরণ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। তো ওগুলো তোমরা করবে আশা করি। করার পরে দেখবে আরও এই বিষয়ে আরও বেশি এক্সপার্ট হতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ভালো হবে, এগুলো হাত পাকা হবে। তো প্র্যাকটিস করতে থাকো, আর আমরা আগামী ক্লাসে এক্সক্লেমেটরগুলি করাবো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকিও।